স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এইচটিএমএল এবং ওয়েবসাইটের ডিজাইন নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং আমরা এই অধ্যায়ের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। তোমরা যারা আউটসোর্সিং করতে চাও তাদের জন্য এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এটি তোমাদের আইসিটির 4th অধ্যায়। আমরা আজকে এইচটিএমএল এর হেড সেকশনে ব্যবহৃত কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে অনেকগুলো ট্যাগ নিয়ে কিন্তু আলোচনা করে ফেলেছি, কিন্তু সবগুলো ট্যাগ কিন্তু বডি সেকশনের ভিতরে ব্যবহৃত হয়। হেড সেকশনে যে ট্যাগগুলো আসলে ব্যবহার করা হয় এগুলা তো সাধারণত তুমি যখন ওয়েব কমপ্লিটলি ডেভেলপ করে ফেলবে তখন হেড সেকশনের এই ট্যাগগুলো তোমার কাজে লাগবে। এগুলো হচ্ছে ওয়েব পেজ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট কে তৈরি করছে, কেন তৈরি করছে, কিভাবে তৈরি করছে, এই বিস্তারিত বিষয়ের জন্য কিন্তু এই হেড সেকশনে ব্যবহৃত ট্যাগগুলো ব্যবহৃত হয়। তুমি মূলত ইউজারদের জন্য যে বিষয়টা, ইউজারদের দেখার জন্য যে জিনিসগুলো সেটা কিন্তু লিখতে হয় বডি ট্যাগের ভিতরে, অর্থাৎ বডি সেকশনে। তো হেড সেকশনের জন্য আমরা যে ট্যাগগুলো আলোচনা করবো সেগুলো ব্যতীত বাকি যতগুলো ট্যাগ আছে সেগুলো সবগুলো কিন্তু বডি সেকশনে ব্যবহৃত হয়। তো আমরা প্রথমেই দেখবো টাইটেল। এই টাইটেল ট্যাগটা কিন্তু আমরা একদম প্রথম পার্টে দেখেছিলাম। সেখানে কিন্তু আমরা এইচটিএমএল এর যে স্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা করেছি। সেখানে কিন্তু আমরা এই যে হেড ট্যাগ নিয়ে কথা বলেছি এবং বলেছিলাম যে হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ ব্যবহৃত হয়। তো টাইটেল শব্দটা আমরা আগেও পাইছি এবং টাইটেল কেন ব্যবহার করা সেটা হয়তো আমরা জানি। টাইটেল হচ্ছে যে ওয়েব পেজের টাইটেল দেওয়ার জন্য প্রত্যেকটা পেজের, প্রত্যেকটা লেখনের, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা টাইটেল থাকে। তো তোমার ওয়েব পেজের বা ওয়েবসাইটের যে টাইটেল থাকবে সেটাকে তোমাকে টাইটেল ট্যাগের মধ্যে লিখতে হবে। তো এটি হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, অর্থাৎ তার ওপেনিং এবং ক্লোজিং দুটোই আছে। এই টাইটেল ট্যাগটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, অর্থাৎ তার ওপেনিং এবং ক্লোজিং দুটোই আছে। আমরা জানি ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তোমরা নিশ্চয়ই জানো যে কারা কারা এমটি ট্যাগ। এমটি ট্যাগ অল্প কয়েকটা, এই এমটি ট্যাগ কয়টা বাদে বাকি সব হচ্ছে কিন্তু কন্টেইনার ট্যাগ। বিআর, এইচআর, আইএমজি, এই ট্যাগগুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। ওয়েবসাইটের মূল বিষয়বস্তুর সাথে মিল রেখে কিন্তু টাইটেল লিখতে পারতে। তোমার ওয়েব পেজের যে বিষয়টা, অর্থাৎ তুমি কি নিয়ে কি প্রচার করতে চাচ্ছ, কি তথ্য তুমি প্রচার করতেছো, সেটাই কিন্তু মিল রেখে তোমাকে টাইটেল লিখতে হবে। তোমার ওই বিষয়বস্তুর সাথে যদি টাইটেল না মিলে তাহলে কিন্তু তুমি ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। টাইটেল 40 থেকে 80 শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয় এবং খুব সুন্দর করে, যত আকর্ষণীয় করে টাইটেল লেখা হয় মানুষের দৃষ্টি তত বেশি আকর্ষণ করবে। অর্থাৎ টাইটেল পড়েই কিন্তু মানুষ হয়তো ধরে নেবে যে তোমার ওয়েবসাইটে যে হয়তো তার প্রয়োজনীয় তথ্যগুলো খুব সুন্দরভাবে বিন্যাস করা আছে। টাইটেল ট্যাগের মধ্যে আর কোনো ট্যাগ ব্যবহার করা যায় না। তোমরা দেখছো বডি ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ ব্যবহার করা যায়। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা মিক্সড ট্যাগ দেখেছি, অর্থাৎ একসাথে অনেকগুলো ট্যাগের ব্যবহার দেখেছি, কিন্তু টাইটেল ট্যাগের ভিতরে আর কোনো ট্যাগ ব্যবহার করা যাবে না। তাহলে টাইটেল হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। টাইটেল ট্যাগ কোথায় লেখো? টাইটেলটা কিন্তু হেড ট্যাগের ভিতরে লেখো। মনে রাখবো আমরা এখন যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো সবগুলোকেই কিন্তু হেড ট্যাগের ভিতরেই ব্যবহার করতে হবে। এবার আসলে মেটা, এই মেটা কেন ব্যবহার করা হয়? দেখো, মেটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ ডকুমেন্ট সম্পর্কিত তথ্য সন্নিবেশ করার জন্য, অর্থাৎ তথ্যগুলো কি এই পেজটা কে তৈরি করছে, তার পরিচিতি, ওয়েবসাইটের বিষয়বস্তু ইত্যাদি এই মেটা ট্যাগের মধ্যে থাকবে। মেটার ভিতরে অর্থাৎ অ্যাডমিনের পরিচিতি থাকবে, এই ওয়েবসাইট কারা পরিচালনা করতেছে এবং তার বিষয়বস্তু মেটা ট্যাগের মধ্যে থাকবে। তো এই যে মেটা বা টাইটেল, এটা কিন্তু তুমি যখন ওয়েব ডেভেলপ করে ফেলবা, পূর্ণাঙ্গ ওয়েবসাইট তুমি যখন পাবলিশ করবা তখনই কিন্তু এই টাইটেল অথবা মেটা ট্যাগ কিন্তু লাগতে পারে, যদি তুমি চাও ব্যবহার করতে। তবে মেটা ব্যবহার না করলেও তেমনটা সমস্যা নেই, কিন্তু টাইটেল ট্যাগ ব্যবহার করা অবশ্যই ভালো। কারণ তোমার যে পেজ বা তোমার যে সাইট, তার টাইটেল তো অবশ্যই থাকা চাই। যদি তুমি ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে টাইটেল লিখতে হবে, কারণ টাইটেল পড়েই কিন্তু মানুষ ভিতরের দিকে ঢুকবে। অর্থাৎ তুমি দেখবা প্রত্যেকটা বইয়ের উপরে কিন্তু একটা টাইটেল লেখা থাকবে, প্রত্যেকটা বইয়ের উপরে তুমি দেখবা একটা মুখবন্ধ মুখবন্ধ লেখা থাকে যে এই বইটা কেন তৈরি এই বইটা কি বিষয় করা হয়েছে, এই বইটা করতে যাই আসে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, বা এই বইটা কাকে উৎসর্গ করা হয়েছে, ওই টাইটেল কিন্তু বইয়ের ভিতরে থাকে। অর্থাৎ আমরা কিন্তু অনেকেই খুব উৎসাহ নিয়ে কিন্তু টাইটেল পড়ি। ঠিক এই জন্যই তোমাকে তোমার ওয়েবসাইটের টাইটেল লিখতে হবে, পেজের টাইটেলটা তোমাকে লিখতে হবে। এই টাইটেল পড়েই কিন্তু একজন মানুষ তোমার ওয়েবসাইট ভিজিট করবে। আর মেটা ট্যাগ হচ্ছে তোমার অ্যাডমিনের পরিচিতি, যে অ্যাডমিন কারা, অ্যাডমিনদের সম্পর্কে জানতে চাওয়ার জন্য কিন্তু এই মেটা ট্যাগ ব্যবহার করা হয়। তো মনে রাখবো টাইটেল ও কন্টেইনার ট্যাগ, মেটাও কন্টেইনার ট্যাগ। এবার আসো লিঙ্ক। এটা এমটি ট্যাগ। আমরা আরেকটা এমটি ট্যাগ পেয়ে গেলাম। ডকুমেন্টের সাথে এক্সটার্নাল অন্য কোনো ফাইলের
সংযোগ তৈরির জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে ডকুমেন্টের সাথে অর্থাৎ তোমার ওয়েব পেজের সাথে বা ওয়েবসাইটের সাথে এক্সটার্নাল কোনো ফাইলের সংযোগ তৈরির জন্য এই লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয়। মনে রাখবা ডকুমেন্টের সাথে তোমার ডকুমেন্ট, ধরো এটি হচ্ছে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের সাথে এক্সটার্নাল অর্থাৎ ভিন্ন এক্সটার্নাল বহি কোনো ফাইলের সংযোগ তৈরির জন্য কিন্তু এই লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে দেখো আমরা এমটি ট্যাগ আরো একটা পেয়ে গেলাম। আমরা আগে বলেছিলাম এমটি ট্যাগ ছিল ভিআর, এইচআর, তারপরে লিস্ট ট্যাগ, ডিটি ট্যাগ, ডিটি ট্যাগ, এগুলো ছিল এমটি ট্যাগ। এখন আমরা আরেকটা ট্যাগ পেয়ে গেলাম, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। এবার আসো বেস। বেস এটাও এমটি ট্যাগ। দেখো একটি ওয়েবসাইটের সমস্ত লিঙ্ককে একটি ওয়েব পেজের ডিফল্ট লিঙ্কের সাপেক্ষে ব্যবহারের জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। খেয়াল করে কি বলছে এখানে, একটি ওয়েবসাইটের সমস্ত লিঙ্ক, একটা ওয়েব পেজের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো লিঙ্ক থাকে, সেই সমস্ত লিঙ্ককে একটা ওয়েব পেজের ডিফল্ট লিঙ্কের সাপেক্ষে, একটা ওয়েব পেজের ডিফল্ট লিঙ্ক, প্রত্যেকটা ওয়েব পেজের কিন্তু একটা ডিফল্ট লিঙ্ক থাকে, সেই লিঙ্ক অটোমেটিক তৈরি হয়। অর্থাৎ তুমি যখন পেজ ক্রিয়েট করবা তখন সাথে সাথে কিন্তু তার লিঙ্ক তৈরি হয়। তুমি যখন মোবাইলে ছবি উঠাও তখন কিন্তু একটা নাম অটোমেটিক তৈরি হয়ে যায়, তুমি অবশ্য চাইলে সেই নামটা চেঞ্জ করে দিতে পারো। ঠিক একইভাবে তুমি যখনই একটা ওয়েব পেজ তৈরি করবে, একটা ওয়েবসাইটের ভিতরে কিন্তু 100 পেজ থাকতে পারে, 10টা পেজ থাকতে পারে, 20টা পেজ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা পেজের অটোমেটিক কিন্তু একটা নাম তৈরি হয়। তুমি চাইলে সেই নামটাকে আরো আপডেট করতে পারো বা সুন্দর করে নিতে পারো। তো একটা ওয়েব পেজের সমস্ত লিঙ্ককে একটি ওয়েব পেজের ডিফল্ট লিঙ্কের সাপেক্ষে ব্যবহারের জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে দেখো এই লিঙ্ক এমটি ট্যাগ, বেসও কিন্তু এমটি ট্যাগ। এবার দেখবো আমরা স্টাইল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। এটি হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, অর্থাৎ তার ওপেনিং এবং ক্লোজিং দুটোই আছে। ডকুমেন্টে সিএসএস ফাইল যুক্ত করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। সিএসএস কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত নয়, বাট ওয়েবসাইট ডিজাইনের জন্য, ওয়েবসাইটের সুন্দর গঠনের জন্য কিন্তু সিএসএস ফাইল খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সিএসএস কিন্তু তোমরা চাইলে শিখে নিতে পারো। তোমরা এই এইচটিএমএল বা এইসবটা শিখার পরে তোমরা যদি আউটসোর্সিং করতে চাও তাহলে তোমরা সিএসএস শিখে নিতে পারো। মনে রাখবো ওয়েবসাইটের সুন্দর গঠনের জন্য, ওয়েবসাইটে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তোমাকে কিন্তু ওয়েবসাইটের ডিজাইন বা ওয়েবসাইট সুন্দর করে ডেভেলপ করতে হবে। কারণ তোমার ওয়েবসাইটের তথ্যগুলো যদি সুন্দর করে সন্নিবেশ করা না থাকে, তোমার ওয়েবসাইটের টাইটেল যদি ঠিক না থাকে, তোমার ওয়েবসাইটের প্যারাগ্রাফগুলো যদি দেখতে সুন্দর না লাগে, তাহলে কিন্তু মানুষ তোমার ওয়েবসাইট ভিজিট করবে না। তাহলে মনে রাখবা এই ডকুমেন্টে সিএসএস ফাইল যুক্ত করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি তার নাম হচ্ছে স্টাইল ট্যাগ, এবং এটি হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। এই ট্যাগের সাথে টাইপ নামক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা। তাহলে আমরা ইতিপূর্বে এই যে যেই ট্যাগগুলো আলোচনা করছি, যে প্রথমে ছিল টাইটেল ট্যাগ, তারপরে ছিল মেটা, এরপরে ছিল লিঙ্ক ট্যাগ, এরপরে ছিল বেস ট্যাগ, চারটা ট্যাগ। ওই চারটা ট্যাগে কিন্তু কোনো অ্যাট্রিবিউট ছিল না, বাট এখানে আমরা যে ট্যাগটা পাইলাম সেটা হচ্ছে স্টাইল ট্যাগ, এবং এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। এই ট্যাগের ভিতরে কিন্তু টাইপ নামক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। তো এই ট্যাগগুলো কিন্তু আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখতে পারবো না, কারণ এটি হচ্ছে আসলে একটা, যখন তুমি পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডেভেলপ করে ফেলবে তখনই কিন্তু আসলে এই ট্যাগগুলো ব্যবহার করতে হয়। তবে আমি চেষ্টা করবো আমার ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে এই ট্যাগগুলো একটু দেখিয়ে দিতে, সেখানে আমরা কিভাবে এই ট্যাগগুলো ব্যবহার করেছি। এখন দেখো স্ক্রিপ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট এর কোডগুলো লেখার জন্য এই স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা। মনে করা জাভা স্ক্রিপ্ট হচ্ছে বর্তমানে শক্তিশালী একটা ল্যাঙ্গুয়েজ। এই জাভা স্ক্রিপ্টটি ব্যবহার করে খুব সুন্দর ওয়েব পেজ ডেভেলপ করা যায়। বর্তমানে যে মোবাইল অ্যাপস গুলা তৈরি হচ্ছে, ভালো ভালো যে মোবাইল অ্যাপস গুলো বা শক্তিশালী যে অ্যাপস গুলো, এগুলো প্রায় ম্যাক্সিমামই কিন্তু এখন জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়। তো এটি একটি কন্টেইনার ট্যাগ, জাভা স্ক্রিপ্টের কোডগুলো লেখার জন্য এটি ব্যবহার করা হয়। জাভা স্ক্রিপ্ট খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমানে। তোমাকে এইচটিএমএল এর পাশাপাশি জাভা স্ক্রিপ্ট এবং পিএইচপি শিখতে হবে যদি তুমি একজন ভালো ডেভেলপার হতে চাও। তুমি যদি ভালো ওয়েব ডেভেলপ করতে চাও তাহলে তোমাকে জাভা স্ক্রিপ্ট এবং পিএইচপি শিখতে হবে। কারণ তুমি মনে রাখবা, তুমি যদি শুধুমাত্র এইচটিএমএল শিখো তাহলে তুমি যে ওয়েবসাইটটা তৈরি করতে পারবে সেটা হবে একটা একটা স্ট্যাটিক সাইট। স্ট্যাটিক সাইটের মাধ্যমে কিন্তু বর্তমানে ভালো ভিজিটর আশা করা যায় না, কারণ মানুষ এখন ডাটাবেস চায়। যে ওয়েবসাইটের সাথে তোমার ডাটাবেসকে যুক্ত করতে হলে, বা ওয়েবসাইটের মাধ্যমে তুই যদি ভর্তি প্রক্রিয়া, যে স্টুডেন্টরা তোমরা বর্তমানে যে ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হও বা ওয়েবসাইটের মাধ্যমে যে আবেদন করো, যে বর্তমানে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা হয়, ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তোমাদের তোমাদের ফলাফল দেখতে পাও, সবকিছুই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। এই কাজগুলো কিন্তু সব এখন ডাইনামিক সাইটের মাধ্যমে। আর এখন আমরা যে এইচটিএমএল শিখতেছি, এইচটিএমএল দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক সাইট তৈরি করা যায়। তুমি যদি ডাইনামিক করতে চাও তাহলে তোমাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, পিএইচপি শিখতে হবে, এবং ডেটাবেজের জন্য তোমাকে মাইএসকিউএল শিখতে হবে। তাহলে তুমি এই তিনটা এই যে এইচটিএমএল, মাইএসকিউএল, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এই চারটা জিনিসের সম্বন্ধে তুমি কিন্তু ভালো ওয়েব ডেভেলপার হতে পারবে। তাহলে তুমি যদি আউটসোর্সিং করতে চাও, ওয়েব ডেভেলপমেন্ট করতে চাও, তোমাকে এই চারটা ল্যাঙ্গুয়েজ শিখে নিতে হবে। তো আমরা জানলাম যে সর্বশেষ যে ট্যাগটা এইচটিএমএল এর হেড সেকশনে ব্যবহৃত। তাহলে
হেড সেকশনে ব্যবহৃত এরকম 6টা ট্যাগ কিন্তু আমরা পেলাম। মনে রাখবো আমরা কিন্তু ইতিপূর্বে শুধুমাত্র টাইটেল ট্যাগ সম্পর্কে জেনেছিলাম, কিন্তু টাইটেল ট্যাগ আমরা কখনো ব্যবহার করিনি। প্রথম পার্টে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম শুধুমাত্র টাইটেল ট্যাগের, যে প্রত্যেকটা ওয়েব পেজে ঢুকলে বা ওয়েবসাইট ঢুকলেই যে অ্যাড্রেস বারে যে নামটা দেখা যায় সেটা কিন্তু টাইটেল বারের ভিতরে আমরা লিখি, টাইটেলের ভিতরে আমরা লিখি। তাহলে হেড সেকশনে ব্যবহৃত এরকম 6টা ট্যাগ, এটা মনে রাখবো। হয়তো এই যে আসতে পারে যে টাইটেল ট্যাগে হেড ট্যাগে ব্যবহৃত এরকম কয়েকটা ট্যাগের নাম লিখে বা এমসিকিউতে কিন্তু এটা আসতে পারে, তবে এমসিকিউর জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখবো যে এইচটিএমএল ব্যবহারের সুবিধা। আমরা এইচটিএমএল সম্পর্কে সেই আজকে 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরেই জানতেছি, কিন্তু আসলে এইচটিএমএল কেন ব্যবহার করতে হয়, কেন এইচটিএমএল দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করবো। যেহেতু এইচটিএমএল দিয়ে কিন্তু এই যে তোমার ডাইনামিক সাইট তৈরি করা যায় না পূর্ণাঙ্গ রূপে, তাহলে কেন আমরা এইচটিএমএল শিখবো, কেন শুধুমাত্র পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই যে ওয়েব ডেভেলপমেন্ট করা যায় না। তো আসলে এইচটিএমএল সহজে বোঝা যায় এবং ব্যবহার করা যায়, কারণ এটা সবচেয়ে সহজ। তোমরা নিজেরাই বুঝতে পারতেছো গত কয়েকদিন ধরে যে আমার পার্টগুলো দেখার বা আমার কথাগুলো শোনার পরে তোমাদের নিশ্চয়ই ভালো লাগা শুরু করেছে এইচটিএমএল এর কোড। ওয়েবসাইট সহজে আপডেট করা যায় এবং আপডেট করার খরচ তুলনামূলক কম। বেশিরভাগ ব্রাউজার দ্বারা এইচটিএমএল দ্বারা তৈরিকৃত ওয়েবসাইট ব্রাউজ করা যায়। মনে রাখবা বর্তমান বাজারে যতগুলো ব্রাউজ প্রচলিত, বর্তমানে আমরা যতগুলো ব্রাউজ দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্রাউজ দ্বারা তুমি কিন্তু এইচটিএমএল দ্বারা তৈরিকৃত ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে। এইচটিএমএল এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি ব্যবহারকারীকে ক্রয় করতে হয় না, এটা প্রত্যেকের কম্পিউটারে আছে, নোটপ্যাডে লিখে কিন্তু আমরা ওয়েব পেজ ডেভেলপ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকের পাঠ কিন্তু তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এবং তোমরা মনে রাখবে এর সেকশনে যে ট্যাগগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা পূর্বে আলোচনা করিনি। আমরা শুধুমাত্র এইচটিএমএল এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কিন্তু হেড ট্যাগ দেখেছিলাম এবং হেডের ভিতরে টাইটেল দেখেছিলাম। এই যে 6টা ট্যাগ নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এই 6টা ট্যাগের প্রত্যেকটা কিন্তু হেড ট্যাগের ভিতরেই ব্যবহার করা হবে এবং ব্যবহার করতে হবে। আর অবশিষ্ট যতগুলো ট্যাগ আছে, যতগুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বা সামনের দিকে আলোচনা করব, প্রত্যেকটা ট্যাগ কিন্তু বডি ট্যাগের ভিতরেই ব্যবহৃত হয়। মনে রাখবা হেড ট্যাগের এই কয়টা ট্যাগ বাদে বাকি যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা কিন্তু বডি সেকশনে ব্যবহার করতে হবে। এই ট্যাগগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।